ক্লাস 8-এর লাইফ সায়েন্স ক্লাসে আজ জীববৈচিত্র্য, পরিবেশের সংকট ও বিপন্ন প্রাণী সংরক্ষণ এই অধ্যায়ের ষষ্ঠ পর্বটি আলোচনা করব। জীববৈচিত্র্য কোনো নির্দিষ্ট স্থানে উপস্থিত বিভিন্ন প্রকার জীবের সমষ্টিকে ওই সময় ওই স্থানের জীববৈচিত্র্য বলে। ভারতবর্ষ পৃথিবীর 17টি মেগাডাইভার্সিটি অঞ্চলের অন্যতম। ভারতের উত্তর পূর্ব ও পশ্চিমঘাট বনাঞ্চল, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এবং গুজরাট তথা তামিলনাড়ুর সামুদ্রিক প্রবাল প্রাচীরে প্রচুর পরিমাণে জীববৈচিত্র্য দেখা যায়। ভারতের মোট উদ্ভিদ প্রজাতির সংখ্যা 46,000-এরও বেশি, যা পৃথিবীর বিভিন্ন উদ্ভিদ প্রজাতির 11%। ভারতে প্রাপ্ত সমস্ত সপুষ্পক উদ্ভিদের 35.3% ভারত ছাড়া পৃথিবীর আর কোথাও দেখা যায় না। ভারতে 91,212-রও বেশি প্রাণী প্রজাতি দেখা যায়, যা প্রায় পৃথিবীর বিভিন্ন প্রাণী প্রজাতির 7.43%। এছাড়াও অনাবিষ্কৃত জীববৈচিত্র্যের সংখ্যাও প্রচুর। তাহলে তোমরা দেখলে যে ভারতবর্ষ জীববৈচিত্র্যে সমৃদ্ধ একটি দেশ। এবার চলো দেখে নেওয়া যাক জীববৈচিত্র্যের গুরুত্ব কী কী। মানুষ তথা সমগ্র জীবজগতের কাছে জীববৈচিত্র্যের গুরুত্ব অপরিসীম। পরিবেশগত মূল্য। পরিবেশের একটি প্রজাতির জীবের বিনাশ অন্য কোনো প্রজাতির বিপন্নতার কারণ হয়ে উঠতে পারে। তাই প্রজাতির সংখ্যা যত বাড়বে, সেই পরিবেশের ভারসাম্য তত বাড়বে। পরিবেশের যে কোনো একটি উদ্ভিদ বা প্রাণী প্রজাতির বিলুপ্ত হওয়ার অর্থ সংশ্লিষ্ট উদ্ভিদ বা প্রাণীর সঙ্গে সম্পর্কযুক্ত খাদ্য শৃঙ্খলে বিঘ্ন ঘটা, যার ফলে অন্যান্য নির্ভরশীল প্রজাতিরাও তীব্র সংকটে পড়ে যায়। তাই পরিবেশের সার্বিক ভারসাম্য রক্ষার ক্ষেত্রে জীববৈচিত্র্যের গুরুত্ব অপরিসীম। এখানে তোমরা ছবিতে একটি খাদ্য জাল দেখতে পাচ্ছ, যেখানে একাধিক জীব একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত। এখানে কোনো একটি প্রাণীর বিলুপ্তি ঘটলে সম্পূর্ণ খাদ্য জালটি নষ্ট হয়ে যেতে পারে। অর্থনৈতিক মূল্য। মানুষ তার খাদ্য, বস্ত্র, বাসস্থান, ওষুধপত্র প্রভৃতির জন্য সরাসরি প্রকৃতির ওপর নির্ভরশীল। জীববৈচিত্র্যের জন্যই মানুষ তার ক্রমবর্ধমান খাদ্য চাহিদা প্রকৃতি থেকে মেটাতে সক্ষম হয়। মানুষ বৈচিত্র্যময় উদ্ভিদ প্রজাতি থেকে কেবল খাদ্য সামগ্রী পায় তাই নয়, ওষুধ, কাঠ, কাগজ, তন্তু, রবার, আঠা, রজন, ট্যানিন ইত্যাদিও পায়। মানুষ বিভিন্ন প্রাণী বৈচিত্র্য থেকে মাছ, মাংস, দুগ্ধ সামগ্রী, চামড়া, পালক, উল, লাক্ষা, মধু ইত্যাদি সংগ্রহ করে। বিভিন্ন জীববৈচিত্র্যকে চিকিৎসা ক্ষেত্রেও নানাভাবে ব্যবহার করা হয়। এক কথায় বলতে গেলে খাদ্য ও স্বাস্থ্য রক্ষার জন্য মানুষ বিভিন্ন জীববৈচিত্র্যের ওপর সরাসরি বা পরোক্ষভাবে নির্ভরশীল। আবার জীবাণুর বা অন্যান্য উদ্ভিদ বা প্রাণীর সুষ্ঠু ও নিয়ন্ত্রিত ব্যবহারের মাধ্যমে বিভিন্ন ধরনের শিল্প সামগ্রী উৎপাদন করা হয়। বস্তুত জীববৈচিত্র্য অর্থনৈতিকভাবে বহু গুরুত্বপূর্ণ সম্পদ মানুষকে উপহার দেয়। এখানে দেখো, বিভিন্ন ধরনের খাদ্য উপাদান আমরা জীববৈচিত্র্য থেকেই পেয়ে থাকি। আবার কাঠ জাতীয় উপাদান, যার গুরুত্ব অপরিসীম, সেগুলির জন্যও আমরা পরোক্ষ বা প্রত্যক্ষভাবে জীববৈচিত্র্যের ওপর নির্ভরশীল।
পরিবেশ রক্ষা। পরিবেশ দূষণ রোধ করতে জীবমণ্ডলের সার্বিক সংরক্ষণ ও তার কার্যকারিতা বজায় রাখবার জন্য জীববৈচিত্র্য আবশ্যক। তোমরা তো জানোই যে পরিবেশে অক্সিজেনের সরবরাহ বজায় রাখতে, বৃষ্টিপাত ঘটাতে উদ্ভিদের ভূমিকা অনস্বীকার্য। বর্তমানে সবুজ উদ্ভিদের ধ্বংস হওয়াই বিশ্ব উষ্ণায়নের অন্যতম প্রধান কারণ। নান্দনিক ও শিক্ষাগত মূল্য। বিভিন্ন প্রজাতির জীব প্রকৃতিকে বৈচিত্র্যময় ও সুন্দর করে তোলে। মানুষের সঙ্গে বন ও বন্য প্রাণীর সম্পর্ক অতি প্রাচীন। যে কোনো দেশের জীববৈচিত্র্য সেই দেশের সম্পদ। সেই সম্পদের নমুনা চিড়িয়াখানা, মিউজিয়াম, বটানিক্যাল গার্ডেনে সংরক্ষণ করা হয়। এই সংরক্ষণের মাধ্যমে তাদের সম্বন্ধে সাধারণ মানুষ পরিচয় করতে পারে। শিক্ষার্থীরাও জীববৈচিত্র্য সম্বন্ধে ধারণা করতে পারে। ফলে নান্দনিক মূল্য ও শিক্ষাগত মূল্য বৃদ্ধি পায়। এখানে দেখো, জীববৈচিত্র্য সম্পর্কে জ্ঞান লাভের মাধ্যমে শিক্ষাগত দিকটিও সমৃদ্ধ হয়। মানুষের বিভিন্ন কাজের কারণে জীববৈচিত্র্য কিন্তু দ্রুত হ্রাস পাচ্ছে। জীববৈচিত্র্য বিপন্নতার কয়েকটি মুখ্য কারণ সম্পর্কে এখন আমি আলোচনা করব। অরণ্য ধ্বংস ও বাসস্থান অবলুপ্তি। বাসস্থান অবলুপ্তি সারা পৃথিবী জুড়েই জীববৈচিত্র্য ধ্বংসের অন্যতম কারণ। জনবিস্ফোরণের ফলে জনবসতি গড়ে ওঠার কারণে জীবের প্রাকৃতিক বাসস্থান ক্ষতিগ্রস্ত ও সংকুচিত হচ্ছে। নগরায়ন, শিল্প স্থাপন এবং পর্যটনের কারণে জমির চাহিদা ক্রমাগত বেড়ে চলেছে, যার যোগান দিতে জীবের স্বাভাবিক বাসস্থান ধ্বংস করা হচ্ছে। ক্রমবর্ধমান খাদ্য চাহিদা বজায় রাখতে জলাভূমি, তৃণভূমি এবং অরণ্যভূমিকে কৃষিভূমিতে পরিণত করার ফলে ওইসব স্থানের স্বাভাবিক জীবকুল বিপন্ন হচ্ছে। ক্রমবর্ধমান জনসংখ্যার চাহিদার ফলে বহু প্রজাতির জীব দ্রুত হারিয়ে যাচ্ছে। আবার বহু প্রজাতির জীবের অস্তিত্ব সংকটাপন্ন। বনাঞ্চল ধ্বংস করা হচ্ছে। যেমন ত্রিপুরা রাজ্যের গভীর অরণ্য ধ্বংসের কারণে একটি স্থানীয় প্রজাতি, ছবিতে দেখো লজ্জাবতী বাদর, তার অস্তিত্ব বিপন্ন হয়ে পড়েছে। সম্পদের যথেচ্ছ ব্যবহার এবং চোরা শিকার, অবৈধভাবে অতিরিক্ত হারে বন্যপ্রাণী হত্যা, বিশেষত দাঁত, চামড়া, শিং, লোম ইত্যাদির জন্য চোরা শিকার কয়েকটি বিশেষ প্রাণীর অবলুপ্তির কারণ হয়ে উঠেছে। ভারতে একশৃঙ্গ গণ্ডার, হাতি ও বাঘের শিকার উল্লেখযোগ্যভাবে এই সমস্যাকে গভীরতর করে তুলেছে। আবার ওষুধ ও খাদ্যের জন্য বিশেষ কোনো প্রজাতির কোনো অঞ্চলে অতিরিক্ত সংগ্রহের ফলে যেমন বহু মূল্যবান উদ্ভিদ নির্বিচারে ধ্বংস করা হচ্ছে, তেমনি বহু প্রাণীও হারিয়ে যাচ্ছে। যেমন সার্ডিন, হেরিং, টুনা, ইলিশ প্রভৃতি মাছের সংখ্যা বৃদ্ধির প্রয়োজনীয় সময় না দিয়েই অতিরিক্ত হারে সংগ্রহ করার ফলে এদের সংখ্যা কমে যাচ্ছে। ছবিতে দেখো বন্যপ্রাণীর দেহের নানা অংশকে, যেমন বাঘের চামড়া, হাতির দাঁত, গণ্ডারের খড়গ প্রভৃতিকে বাণিজ্যিক কাজে ব্যবহার করা হচ্ছে। দূষণ। জীবের পরিবেশ নানাভাবে প্রতিনিয়ত দূষিত হচ্ছে। বায়ু দূষণ, জল দূষণ, মৃত্তিকা দূষণ, শব্দ দূষণ, রাসায়নিক বর্জ্য দূষণ ইত্যাদির মাধ্যমে। দূষণের কারণে পরিবেশ ও আবহাওয়ার পরিবর্তন পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। এর ফলে বহু মূল্যবান উদ্ভিদ, প্রাণী পৃথিবী থেকে
প্রতিনিয়ত হারিয়ে যাচ্ছে। যেমন ছবিতে দেখো, প্লাস্টিক দূষণের কারণে অনেক প্রাণীর মৃত্যু ঘটছে। আগের ক্লাসে তোমরা অ্যালগাল ব্লুম সম্পর্কে জেনেছিলে। এই ধরনের দূষণের ফলে অনেক জলজ প্রাণী ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ। বহিরাগত বিভিন্ন প্রজাতির অনুপ্রবেশের ফলে পরিবেশের ওপর অনেক সময় ক্ষতিকারক প্রভাব পড়ে এবং তা একাধিক প্রজাতির বিলুপ্তির কারণ হতে পারে। যেমন দক্ষিণ আমেরিকার নিজস্ব উদ্ভিদ হল কচুরিপানা। পরে সেই কচুরিপানা ভারতসহ বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। তার ফলে ভারতের পুকুর, নদী, হ্রদে বসবাসকারী স্বাভাবিক জীবকুলের প্রাণ সংকট দেখা দিয়েছে। জলাভূমিকে নষ্ট করে এই শতাব্দীর শেষের দিকে আমাদের দেশের প্রায় 25% জলাভূমির প্রাণীর অবলুপ্তির কারণ হয়ে দাঁড়াবে এই কচুরিপানা। আবার দেখো, মরিশাস দ্বীপপুঞ্জে আগে ডোডো নামের অপেক্ষাকৃত দুর্বল, উড্ডয়ন ক্ষমতাবিহীন এক ধরনের পাখি বাস করত, যার ছবি তোমরা এখানে দেখতে পাচ্ছ। কিন্তু পরবর্তীকালে ওই দ্বীপে কুকুর এবং শূকর প্রতিপালনের জন্য এবং তাদের আক্রমণের ফলে ডোডো পাখি ধীরে ধীরে ওই দ্বীপ থেকে, এমনকি পৃথিবী থেকেও বিলুপ্ত হয়ে গেছে। প্রাকৃতিক পরিবেশের পরিবর্তন, গ্রিনহাউস এফেক্ট, ওজোন স্তরের ক্ষয়, গ্লোবাল ওয়ার্মিং প্রভৃতির কারণে পৃথিবীর গড় তাপমাত্রা দ্রুত হারে বাড়ছে। বিগত 20 বছরে পৃথিবীর তাপমাত্রা 0.76 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি পেয়েছে। বিজ্ঞানীদের আশঙ্কা, আগামী 30 বছরে পৃথিবীর গ্রীষ্মকালীন গড় তাপমাত্রা 2 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি পাবে। এর ফলে পরিবর্তিত আবহাওয়ায় খাপ খাওয়াতে না পারার জন্য পৃথিবীর 25% জীব বিলুপ্ত হতে পারে। ছবিতে দেখো, গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে মেরু অঞ্চলের বরফ গলছে, ফলে সেখানকার জীববৈচিত্র্য বিপন্ন হচ্ছে। আবার আবহাওয়ার পরিবর্তনের ফলে কোথাও খরা, কোথাও বন্যার সৃষ্টি হচ্ছে, যা জীববৈচিত্র্যকে বিপন্ন করে তুলছে। এখানে তোমরা কিছু বিপন্ন উদ্ভিদের ছবি দেখতে পাচ্ছ, যেমন সুন্দরী, সাইকাস, রক্তচন্দন এবং সর্পগন্ধা। এখানে ভারতবর্ষের কিছু বিপন্ন প্রাণীর ছবি দেখতে পাচ্ছ, যেমন লায়ন টেইলড ম্যাকাক, রয়্যাল বেঙ্গল টাইগার, একশৃঙ্গ গন্ডার, গঙ্গার শুশুক, তুষার চিতা এবং রেড পান্ডা। IUCN অর্থাৎ ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর দ্য কনজারভেশন অফ নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস নামের একটি আন্তর্জাতিক সংস্থা বিপন্ন জীবদের একটি তালিকা প্রকাশ করে। এই তালিকার নাম হল রেড ডাটা বুক। এই তালিকা থেকে আমরা যেগুলি জানতে পারি তা হল পৃথিবীতে কোন কোন জীববৈচিত্র্য অবলুপ্ত, কোন কোন জীববৈচিত্র্য বিপদগ্রস্ত বা তাদের বিপদমাত্রা কতখানি, কোন কোন জীবের খুব শীঘ্রই সংরক্ষণ প্রয়োজন, পরিবেশের কোন কোন কারণ বা মনুষ্যসৃষ্ট কোন কোন কারণ জীবের অস্তিত্ব সংকটের জন্য দায়ী ইত্যাদি। এদের তালিকায় বিভিন্ন প্রজাতিকে নানা স্তরে বা ক্যাটেগরিতে ভাগ করা হয়েছে। এখন চলো এই ক্যাটেগরিগুলি সম্পর্কে জেনে নেওয়া যাক। বিলুপ্ত বা এক্সটিংক্ট, এ ধরনের প্রজাতির শেষ প্রাণীটিরও মৃত্যু হয়েছে, আর কোনো দিনই পৃথিবীতে একে দেখা যাবে না।
যেমন ডোডো পাখি, প্যাসেঞ্জার পেঙ্গুইন ইত্যাদি। বন্য পরিবেশে বিলুপ্ত অর্থাৎ এক্সটিংক্ট ইন ওয়াইল্ড, এই ধরনের প্রজাতিকে কৃত্রিমভাবে প্রজনন ঘটিয়ে বা চিড়িয়াখানায় বন্দি অবস্থায় বাঁচিয়ে রাখার চেষ্টা চালানো হচ্ছে, যেমন হাওয়াই দারকাক। অতি সংকটাপন্নভাবে বিপন্ন অর্থাৎ ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড, নিকট ভবিষ্যতে যে কোনো সময় প্রজাতিটি স্থায়ীভাবে হারিয়ে যেতে পারে, যেমন জাভার গন্ডার। বিপন্ন অর্থাৎ এন্ডেঞ্জার্ড, নিকট ভবিষ্যতে না হলেও বন্য পরিবেশে এদের বিলুপ্তির সম্ভাবনা যথেষ্টই, যেমন নীলগিরি লেঙ্গুর, তুষার চিতাবাঘ, মাস্ক হরিণ ইত্যাদি। বিপদগ্রস্ত অর্থাৎ ভালনারেবল, অদূর ভবিষ্যতে এই প্রজাতিটি হয়তো পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যেতে পারে, যেমন নীল বিষাক্ত ব্যাঙ, কৃষ্ণসার মৃগ প্রভৃতি। কম বিপদগ্রস্ত অর্থাৎ লোয়ার রিস্ক, যখন কোনো প্রজাতিভুক্ত জীবের সংখ্যা স্বাভাবিকের থেকে কম হলেও আগের তিনটি ক্যাটেগরিতে এদের অন্তর্ভুক্ত করা যায় না, যেমন পাহাড়ি বিভার জাতীয় প্রাণী, জাগুয়ার ইত্যাদি। তথ্য অনুপস্থিত অর্থাৎ ডাটা ডেফিসিয়েন্ট, এই প্রজাতিভুক্ত প্রাণীদের আচার আচরণ, খাদ্যাভ্যাস নিয়ে আলোচনা হলেও বিস্তৃতি বা সংখ্যার প্রাচুর্য নিয়ে সঠিক তথ্য অনুপস্থিত। যখন কোনো প্রজাতির প্রাণীকে আগের এই ক্যাটাগরিগুলিতে বা মাপকাঠিতে ফেলা যায় না, তখন তাকে সমীক্ষা করা হয়নি অর্থাৎ নট ইভ্যালুয়েটেড এমন গোষ্ঠীতে রাখা হয়, যেমন ঘড়িয়াল, স্নো লরিস প্রভৃতি। এখন প্রশ্ন হলো, কিভাবে এই সমস্ত বিপন্ন জীবকে বাঁচানো সম্ভব? বহু প্রাচীনকাল থেকে বিপন্ন জীবকে রক্ষা করার জন্য নানা দেশে নানা প্রচেষ্টা গ্রহণ করা হয়েছে। 1992 সালে ব্রাজিলের রিও ডি জেনিরোতে পরিবেশ বিষয়ক একটি বিশ্ব সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে পরিবেশের বিভিন্ন সমস্যা ও তার নিয়ন্ত্রণের জন্য 21 দফা কর্মসূচি গ্রহণ করা হয়। একে অ্যাজেন্ডা 21 বলা হয়। এর মুখ্য বিষয়গুলি হল স্থিতিশীল উন্নয়ন, বনের সংরক্ষণ, পরিবেশের তাপমাত্রা নিয়ন্ত্রণ, জলসম্পদের সঠিক ব্যবহার, সমুদ্রের সুরক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ ও মানুষের স্বাস্থ্যের সুরক্ষা ইত্যাদি। প্রাকৃতিক সম্পদের অন্তর্গত জীববৈচিত্র্যকে সংরক্ষণের জন্য গৃহীত সকল পদ্ধতিকেই একত্রে জিন ব্যাংকস বলা হয়। একে দুটি শ্রেণীতে ভাগ করা হয়েছে, ইনসিটু সংরক্ষণ এবং এক্স সিটু সংরক্ষণ। ইনসিটু সংরক্ষণ নানা ধরনের হয়, যেমন ন্যাশনাল পার্ক, স্যাংচুয়ারি, বায়োস্ফিয়ার রিজার্ভ ইত্যাদি। এক্স সিটু সংরক্ষণ নানা ধরনের হতে পারে, যেমন সিড ব্যাংক, আর্বোরিয়াম, অ্যাকোরিয়াম, বোটানিক্যাল গার্ডেন, জুলজিক্যাল পার্ক ইত্যাদি। ইনসিটু সংরক্ষণ জীবগোষ্ঠীকে তার প্রাকৃতিক পরিবেশে সংরক্ষণ করার পদ্ধতিকে ইনসিটু সংরক্ষণ বলা হয়। অর্থাৎ কোনো একটি বিপদগ্রস্ত লুপ্তপ্রায় প্রাণী অথবা উদ্ভিদকে তার নিজ প্রাকৃতিক পরিবেশে রেখে সেই পরিবেশ সংরক্ষণের দ্বারা বা তার বিপদ অপসারণের দ্বারা সংরক্ষণ করা হয়। জাতীয় উদ্যান, অভয়ারণ্য, বায়োস্ফিয়ার রিজার্ভ ইত্যাদি হল ইনসিটু সংরক্ষণের বিভিন্ন উপায়। জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক, এটি কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন একটি অঞ্চল। এখানে বন্যপ্রাণী এবং বনজ সম্পদের চিরস্থায়ী সংরক্ষণের ব্যবস্থা করা হয়। জাতীয় উদ্যানে
প্রাণীদের ধরা, শিকার করা এবং কোনো বন্য প্রাণীকে তার বাসস্থান থেকে উৎখাত করা অথবা বনজ সম্পদের সংগ্রহ সম্পূর্ণভাবে নিষিদ্ধ। ছবিতে দেখো কয়েকটি জাতীয় উদ্যান দেখানো হয়েছে, যেমন উত্তরাখণ্ডের জিম করবেট জাতীয় উদ্যান, অসমের কাজিরাঙা জাতীয় উদ্যান, মধ্যপ্রদেশের কানহা জাতীয় উদ্যান এবং পশ্চিমবঙ্গের গরুমারা জাতীয় উদ্যান। অভয়ারণ্য বা স্যাংচুয়ারি এটি রাজ্য সরকারের নিয়ন্ত্রণাধীন বনাঞ্চল। এখানে বন্যপ্রাণী হত্যা বা শিকার করা এবং জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ, কিন্তু গবেষণার স্বার্থে অনুমতি সাপেক্ষে প্রবেশ করা যায়। এখানে দেখো কয়েকটি অভয়ারণ্যের ছবি দেখানো হয়েছে, যেমন জলপাইগুড়ির চাপড়ামারি অভয়ারণ্য, দক্ষিণ চব্বিশ পরগনার সজনেখালি অভয়ারণ্য, নদিয়ার বেথুয়াডহরি অভয়ারণ্য এবং দক্ষিণ চব্বিশ পরগনার লথিয়ান দ্বীপ অভয়ারণ্য। বায়োস্ফিয়ার রিজার্ভ জীববৈচিত্র্য রক্ষা করার জন্য কোনো প্রাকৃতিক অঞ্চলকে নির্দিষ্ট কয়েকটি অংশে বিভক্ত করা হয়। একেই বায়োস্ফিয়ার রিজার্ভ বলে। বায়োস্ফিয়ার রিজার্ভে তিনটি অঞ্চল দেখা যায়। কোর বা কেন্দ্রীয় অঞ্চল, যেখানে মানুষের প্রবেশ আইন দ্বারা নিয়ন্ত্রিত। বাফার অঞ্চল, যেখানে মানুষের নিয়ন্ত্রিত প্রবেশাধিকার। এবং ট্রানজিশন অঞ্চল, যেখানে স্থানীয় বাসিন্দা ও সংরক্ষণে নিযুক্ত কর্মীদের সমান প্রবেশ অধিকার। এখানে দেখো কয়েকটি বায়োস্ফিয়ার রিজার্ভের ছবি দেখানো হয়েছে, যেমন পশ্চিমবঙ্গের সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ, নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ, উত্তরাখণ্ডের নন্দাদেবী বায়োস্ফিয়ার রিজার্ভ এবং অসমের মানস বায়োস্ফিয়ার রিজার্ভ। এক্স সিটু সংরক্ষণ যেসব জীবকে কোনোভাবেই তার স্বাভাবিক বাসস্থানে বাঁচিয়ে রাখা সম্ভব হচ্ছে না, তাদের স্বাভাবিক বাসস্থান থেকে দূরে অন্য কোনো স্থানে রেখে বেঁচে থাকার অনুকূল পরিবেশ সৃষ্টি করে কৃত্রিমভাবে সংখ্যা বাড়ানোর চেষ্টা করা হয়। এ ধরনের সংরক্ষণকে এক্স সিটু সংরক্ষণ বলা হয়। যেমন বিভিন্ন প্রাণীকে চিড়িয়াখানার বা বিভিন্ন উদ্ভিদকে বোটানিক্যাল গার্ডেনের কৃত্রিম পরিবেশে রেখে সংরক্ষণ করা হয়। রয়্যাল বেঙ্গল টাইগারকে তার নিজস্ব প্রাকৃতিক পরিবেশ সুন্দরবন থেকে নমুনা হিসেবে সংগ্রহ করে বিভিন্ন চিড়িয়াখানায় রেখে সংরক্ষণ করা হয়। আবার অনেক বিরল প্রজাতির উদ্ভিদকে তার বিপজ্জনক প্রাকৃতিক পরিবেশ থেকে সংগ্রহ করে কৃত্রিম ব্যবস্থাপনার মাধ্যমে বটানিক্যাল গার্ডেনে সংরক্ষণ করা হয়ে থাকে। আবার জিন ব্যাংকের মাধ্যমে উদ্ভিদের বীজ, পরাগরেণু, প্রাণীর ভ্রূণ ইত্যাদি অনেক কম তাপমাত্রায় সংরক্ষণ করা যায়। তাহলে আজকের ক্লাসে আমরা জীববৈচিত্র্য এবং তার সংরক্ষণ সম্পর্কে জানলাম। তাহলে আমাদের এই পৃথিবীকে বাঁচিয়ে রাখতে, নিজেদের জীবন রক্ষা করতে জীববৈচিত্র্য সংরক্ষণ করতেই হবে। এখন চলো আজকের আলোচ্য অংশটি থেকে কিছু প্রশ্ন জেনে নেওয়া যাক। নাম্বার 1, জীববৈচিত্র্যের বিপন্নতার কারণগুলি আলোচনা করো। জীববৈচিত্র্যের বিপন্নতার কারণগুলি আলোচনা করো। নাম্বার 2, IUCN এর সম্পূর্ণ নামটি লেখো। IUCN এর সম্পূর্ণ নামটি লেখো। নাম্বার 3, ইন সিটু সংরক্ষণ বলতে কী বোঝো?
ইনসিটু সংরক্ষণ বলতে কী বোঝো? নাম্বার 4, এক্স সিটু সংরক্ষণ বলতে কী বোঝো? এক্স সিটু সংরক্ষণ বলতে কী বোঝো? নাম্বার 5, বসুন্ধরা শীর্ষ সম্মেলন কবে কোথায় অনুষ্ঠিত হয়? বসুন্ধরা শীর্ষ সম্মেলন কবে কোথায় অনুষ্ঠিত হয়? নাম্বার 6, দুটি করে ন্যাশনাল পার্ক এবং অভয়ারণ্যের নাম লেখো। দুটি করে ন্যাশনাল পার্ক এবং অভয়ারণ্যের নাম লেখো। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই।